নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। ছোটবেলায় সন্ধ্যা নামলেই জোনাকির পেছনে ছোটার স্মৃতি এখনো জলজল করে আমাদের অনেকেরই। জোনাকিকে হাতের মুঠোয় নিয়ে আবার উড়িয়ে দেওয়ার নিটোল আনন্দ যেন অপরিসীম। কিন্তু আজকের নগরায়নের আধুনিকতায় শহরে তো বটেই, গ্রামাঞ্চল থেকেও হারিয়ে যাচ্ছে জোনাকি। তবে কি শৈশবের সেই স্মৃতিতে বেঁচে থাকবে জোনাকি? শুধুমাত্র কবিতা এবং ছড়ার ছন্দেই কি ভবিষ্যৎ প্রজন্মের কাছে ধরা দেবে প্রকৃতির অদ্ভুত এই ভালো লাগার অনুভূতি? তা নিয়েই উঠছে প্রশ্ন। প্রকৃতির সর্বশ্রেষ্ঠ রচনার তকমা পাওয়া আমরা মানুষ কি পারি না বিলুপ্ত হতে চলা এই প্রজাতিটিকে রক্ষা করতে? প্রশ্ন উঠছে তা নিয়েও। সন্ধ্যা নেমে এলেই ঝিঝি পোকার ডাক এবং সেই সঙ্গে জোনাকির আলো, এ যেন এক নৈসর্গিক অনুভূতি। জোনাকিকে হাতের মুঠোয় নিয়ে আবার উড়িয়ে দেওয়ার জন্য শৈশবের সেই অনুভূতি মনে হয় যেন সেদিনের কথা। কিভাবে ছোট্ট একটি পোকার পেট থেকে বের হয় আলো, তা জানার জন্য বায়নার পর বায়না মায়ের কাছে। কিন্তু কালের বিবর্তনে তথাকথিত আধুনিকতার ছোঁয়ায় অস্তিত্ব হারিয়ে ফেলেছে জোনাকি। জোনাকির পেছনে ছোটা, হাতে নিয়ে আবার উড়িয়ে দেওয়া আধুনিক নগর সভ্যতায় যেন অনেকটাই বেমানান। তবে আগের মতো আর দেখা পাওয়া যায় না জোনাকির। সত্যি, আগের মতো আর জোনাকির দেখা মেলে না। শৈশবের সেই সন্ধে যেন আর নামে না। আলোর মশাল জেলে জোনাকিরা আর আসে না। ক্রমে যেন নিভে যাচ্ছে জোনাকির আলো। তবে কি এমন হলো যে জোনাকির সংখ্যা হঠাৎ এত কমে যাচ্ছে? বিজ্ঞানীদের মতে জোনাকিরা আসলে এক ধরনের পোকা। পৃথিবীতে প্রায় ২,০০০ প্রজাতির জোনাকি রয়েছে। তবে সব প্রজাতির জোনাকির আলো নেই। আশ্চর্যের বিষয় হচ্ছে, শুধু প্রাপ্তবয়স্ক জোনাকিরাই আলো উৎপন্ন করে না। জোনাকির লার্ভা, এমনকি এর ডিম থেকেও উৎপন্ন হয় আলো। জোনাকির আলো পৃথিবীর সবচেয়ে কার্যকর আলো, অন্যভাবে বলতে গেলে বিশুদ্ধ আলো। কারণ এই আলোর পুরোটাই আলোক শক্তি। এখানে আলো ছাড়া অন্য কোনো শক্তি নেই। একটি সাধারণ বাল্বে আলো জ্বললে তাতে মাত্র 10% থেকে আলোক শক্তি কাট একটি সাধারণ বাল্বে আলো জ্বললে তাতে মাত্র 10% থাকে আলোক শক্তি। অন্যদিকে ফ্লোরোসেন্ট বাল্বের আলোতে 90%ই থাকে আলোক শক্তি। বাকি 10% হয় তাপ শক্তি। কিন্তু জোনাকির আলোর পুরোটাই আলোক শক্তি। এজন্য জোনাকির আলোকে কোল্ড লাইট বা শীতল আলো বলে অভিহিত করেন বিজ্ঞানীরা। জোনাকিরা তাদের দেহের অভ্যন্তরে বায়োলুমিনেসেন্স নামক এক ধরনের রাসায়নিক পদার্থের বিক্রিয়ার মাধ্যমে আলো তৈরি করে। প্রজননের, যোগাযোগ এবং শিকারীকে সতর্ক করতেও তারা এই আলো ব্যবহার করে। আক্রমণের শিকার হলে জোনাকিরা তাদের দেহ থেকে রিফ্লেক্স ব্লিডিং নামক এক ধরনের রক্ত নিঃসরণ করে, যা তেতো এবং বিষাক্ত হয়ে থাকে। এজন্য খাদ্য তালিকায় জোনাকিদের রাখে না শিকারী প্রাণী বা পোকা। দিন দিন জোনাকিদের সংখ্যা কমে যাচ্ছে। গবেষকরা জোনাকিদের সংখ্যা কমে যাওয়ার পেছনের কারণ অনুসন্ধান করছেন এবং বেশ কিছু কারণ খুঁজেও পেয়েছেন। বাসস্থান হারানো, আলো দূষণ ও কীটনাশকের ব্যবহার সহ বেশ কিছু কারণেই বিলুপ্ত হতে চলেছে এই প্রজাতি। বিজ্ঞানীদের মতে জোনাকিদের সংখ্যা কমে যাওয়ার পেছনে অন্যতম একটি কারণ হচ্ছে রাতের বেলায় অত্যাধিক কৃত্রিম আলো বা আলো দূষণ। পৃথিবীর মোট স্থলভাগের 23%-এরও বেশি রাতের বেলায় কৃত্রিম আলোয় আলোকিত হয়। আর এই কৃত্রিম আলো জোনাকিদের বংশবিস্তারে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আধুনিক নগর সভ্যতায় এত বেশি কৃত্রিম আলোর ব্যবহার হচ্ছে যে জোনাকিরা অন্ধকার খুঁজে পাচ্ছে না। মানুষের ব্যবহৃত অত্যাধিক আলোর কারণে জোনাকিদের আলোর প্যাটার্নে সমস্যা তৈরি হয়। ঘর বাড়ি, গাড়ি, দোকানপাট এবং রাস্তার আলোর কারণে জোনাকিরা তাদের সঙ্গীদের প্রজনন সংকেত পাঠাতে পারে না। ফলে পরবর্তী প্রজন্মে জোনাকিদের সংখ্যা কমছে ধীরে ধীরে। একটা সময় খোলা মাঠ,
এবং বনে জোনাকিরা আলোর বাইরে থাকতে পারলেও এখন আর সে সুযোগ নেই। এসব জায়গাতেও আলো ঢুকে পড়েছে। উন্নয়নের আলো গ্রাস করেছে এসব জায়গা। দিনে দিনে জোনাকিদের বাসস্থানগুলোতে আলোর পরিমাণ বাড়ছে, ফলে হ্রাস পাচ্ছে জোনাকিদের সংখ্যা। আধুনিকতার ছোঁয়ায় নানা দূষণ আর কীটনাশকের ব্যবহার বৃদ্ধি পাওয়াও জোনাকিদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এসব দূষণে যেমন জোনাকিরা মারা যাচ্ছে, তেমনি মারা যাচ্ছে জোনাকিদের খাবারও। সব মিলিয়ে গোটা বিষয়টাই যেন জোনাকিদের অস্তিত্বের বিপক্ষে চলে যাচ্ছে। সার্বিক পরিস্থিতিতে প্রকৃতির সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে জোনাকিদের বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। আর এর জন্য অবশ্যই জোনাকিদের বাসস্থান বাঁচিয়ে রাখতে হবে। তাদের বাসস্থান যেন ধ্বংস না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রয়োজনীয় জোনাকিদের বসবাস বা সংরক্ষণের জন্য তৈরি করতে হবে আলাদা জোন। আলোর কারণে তাদের প্রজনন প্রক্রিয়া ব্যাহত হয়, এজন্য অপ্রয়োজনে সব জায়গা আলোকিত করা থেকে বিরত রাখতে হবে। প্রয়োজনে সন্ধ্যার দিকে বাড়ির বাইরের বাতি বন্ধ রাখতে হবে। কীটনাশকের ব্যবহার কমাতে হবে। বিশেষ করে যেসব কীটনাশক জোনাকিদের সরাসরি মৃত্যুর জন্য দায়ী, সেসব কীটনাশক নিষিদ্ধ করতে হবে। বেশি জোর দিতে হবে জৈব সার ব্যবহারের দিকে। আর এমনটা করতে পারলেই ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে নিতে পারবো দিতে পারবো ছোট্ট এক টুকরো আলো। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সামনে ভিলেজ কমিটির নির্বাচনের প্রস্তুতি নিয়ে এবার শরিক টিপ্রামথা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয় এই বৈঠক। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে সম্ভব না হলেও আগামী বছরের গোড়ার দিকে রাজ্যে অনুষ্ঠিত হবে ভিলেজ কমিটি নির্বাচন। স্বাভাবিকভাবেই আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে সক্রিয় হয়ে উঠেছে শাসক দল। বিরোধীদের নিষ্ক্রিয়তার সুযোগে নির্বাচনে ক্লিন সুইপের উদ্দেশ্যে ইতিমধ্যে দফায় দফায় বৈঠক করেছে ক্ষমতাসীন ৩ শরিক দল বিজেপি, টিপ্রামথা এবং আইপিএফটি। এক্ষেত্রে সাইনবোর্ড সর্বস্ব আইপিএফটি চেয়ে টিপ্রামথাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিজেপি। রাজনৈতিক অবস্থান থেকে এই মুহূর্তে উপজাতি আসনগুলিতে একছত্র আধিপত্যের পাশাপাশি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সুমধুর সম্পর্ক রয়েছে টিপ্রামথার। রাজনীতির পাটিগণিতের হিসেব কষে একের পর এক নির্বাচনে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে নিজের দাবি দেওয়া আদায় করতে অনেকটাই সক্ষম হচ্ছে টিপ্রামথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আসন্ন নির্বাচনেও রাজ্যের মোট 587টি ভিলেজ কমিটির মধ্যে ঠিক কত আসনে রফা করে বিজেপি টিপ্রামথা, বিষয়টি জানতে অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন। তবে এরই মধ্যে ময়দানে অবতীর্ণ হয়েছে খোদ মুখ্যমন্ত্রী মানিক সাহা। নিজের সরকারি বাসভবনে করলেন মথা নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন টিপ্রামথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন, দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল, টিটিএডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা। তবে গুরুত্বপূর্ণ এই বৈঠকে আসন রফা নিয়ে ঠিক কি আলোচনা বা সিদ্ধান্ত হয়েছে তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিজেপি এবং টিপ্রামথা উভয় দলই। উপজাতি ভিত্তিক আঞ্চলিক দল হিসেবে জাতীয় দল বিজেপির সঙ্গে নির্বাচনী দর কষাকষিতে এখনো পর্যন্ত সফল প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং তাঁর দল টিপ্রামথা। এক্ষেত্রে শেষ পর্যন্ত 587টি আসনের মধ্যে কটি আসন শরিক মথার জন্য ছেড়ে দেবে বিজেপি তা নিয়েই চলছে জোর জল্পনা। উল্লেখ করা যেতে পারে, রাজ্যে 2016 সালের 24 ফেব্রুয়ারি সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ভিলেজ কমিটি নির্বাচন। এক্ষেত্রে 2021 সালেই ফুরিয়ে গেছে ভিলেজ কমিটির মেয়াদ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সাইবার অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজন সচেতনতা। এক্ষেত্রে সচেতন হতে হবে রাজ্যের সাধারণ মানুষকে। বৃহস্পতিবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার 90 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই জানান আরবিআই আগরতলা শাখা পরিচালক। এদিন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার 90 বছর পূর্তি উপলক্ষে মহাবিদ্যালয় পর্যায়ে ছাত্রছাত্রীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করে আরবিআই আগরতলা শাখা, যেখানে অংশ নেয় রাজ্যের বিভিন্ন মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। On this forum, I am not authorized to talk on the RBI's initiative on cyber fraud, but there are a lot of initiatives RBI has been taking. Like 2 years ago, we started tokenization of the card, so that is one of such initiatives, so that card details are not stolen and misused. So a couple of such initiatives are there,
and it is there available in public domain, and then two-factor authentication. So we also, apart from the only password, we also need PIN. So that kind of initiatives are being taken, but the key thing here is awareness. We have to make people aware, and this quiz and conducting various workshops for the general public, not only for the college student, even for the illiterate people, villages, in schools we keep conducting a lot of work. সিপাহীজলা অভয়ারণ্যে ঘুরতে এসে দিন দুপুরে ফরেস্ট অফিসার নামধারী দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত কুমারঘাটের এক পর্যটক ও তার সঙ্গী। তাদের মারধর করে দুষ্কৃতীরা ছিনিয়ে নিয়ে যায় নগদ অর্থ। ঘটনা তদন্তে পুলিশ। জানা যায় বৃহস্পতিবার কুমারঘাট থেকে নয়ন সরকার নামে এক পর্যটক সিপাহীজলা অভয়ারণ্যে ঘুরতে আসলে শাকিল খান ও অন্য দুষ্কৃতিকারীদের কাছে তাকে ও তার সঙ্গীকে হেনস্থার শিকার হতে হয়। এমনকি তাদের মারধর করে নগদ অর্থও ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ এই ব্যক্তির। সিপাহীজলা অভয়ারণ্যের রেঞ্জ অফিসার পরিচয় দিয়ে বিশালগড় নাড়াউড়া টিলা এলাকার বাসিন্দা শাকিল খান নামে এক ব্যক্তি তার সঙ্গীর কাছ থেকে মোবাইল ছিনিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের চিৎকারে মোবাইলটি ফেলে ঘটনাস্থলে থেকে সে পালিয়ে যায়। ঘটনা খবর পেয়ে বিশালগড় থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর প্রদীপ নট্ট, ফরেস্ট অফিসার সোহেল মিয়া খাদিম সহ ছুটে আসেন টিএসআর জওয়ানরা। বেশ কিছুদিন ধরে এই শাকিল খান সিপাহীজলা অভয়ারণ্যে ঘুরতে আসা পর্যটকদের কাছ থেকে টাকা পয়সা লুট করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ। তবে অভয়ারণ্যে একাংশ বনকর্মী এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন বলে অভিযোগ করছেন পর্যটকরা। আক্রান্ত পর্যটক নয়ন সরকার তার তিক্ত অভিজ্ঞতার কথা সংবাদ মাধ্যমকে জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কাছে তার হেনস্থার জন্য বিচার চেয়েছেন। ভীষণ খারাপ লাগতেছে যে এরকম আমরা সাথে আজকে করছে, অনেক সময় তারার সাথেও করতে পারে। আজকে তো আমরা সাথে করতে পারছে, অনেক সময় তারার সাথেও করতে পারে। তো আমরা চাই এটা একটা বিচার হইতো, সব কিছু হইতো। আমরা চাই এটা ইয়ে করার লাগে। আমরা অনেক সময় অনেক খারাপ ব্যবহার করছে তো আমরা সাথে। টাকা তো বড় কথা না, যে খারাপ ব্যবহারটা করছে, আমরা মারা ধরা করছে, এটাই মনটা কষ্ট লাগছে। আমরা তো ভালো ভালো ঘুরতে আইছি। তারা কি ফরেস্টের পরিচয় দিচ্ছে? হ্যাঁ, তারা ফরেস্টের পরিচয় দিচ্ছে, তারা ফরেস্টের লোক হইতেছে, সরকারি চাকরি করে এনো, তারা ডিপার্টমেন্টের লোক হইতেছে, তারা সব। চোখ রাখছি খেলার খবরে। রঞ্জি ট্রফির এলিট এ গ্রুপে চতুর্থ ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে সুবিধাজনক স্থানে রয়েছে স্বাগতিক ত্রিপুরা। এমবিবি ময়দানে বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনে শক্তিশালী বড়োদরা দলের প্রথম ইনিংসে 235 রানের জবাবে দিনের শেষে এক উইকেটে হারিয়ে ত্রিপুরা স্কোর দাঁড়ায় 192 রান। ত্রিপুরা দলের হয়ে 97 রানের দুর্দান্ত ইনিংস খেলে দুর্ভাগ্যজনকভাবে আউট হন বিক্রম দাস। দিনের শেষে ক্রিজে অপরাজিত রয়েছেন 58 রানে জিয়নজোৎ সিং এবং 34 রানে তেজস্বী জয়সওয়াল। শুক্রবার ম্যাচের তৃতীয় দিন বড়োদরার গড়া প্রথম ইনিংসের 235 রান টপকে একটা মজবুত রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামবে টিম ত্রিপুরা। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ার পর্দায়। নমস্কার।